বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি স্বাধীন ভারতের 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে ভারতে 1951 খ্রিস্টাব্দ থেকে প্রতি 5 বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। এর ফলে অতি দ্রুত ভারতের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ভারতের বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হলো: 1. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত। স্বাধীনতা লাভের পর ভারতে যে বহুমুখী অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছিল তা দূর করার উদ্দেশ্যে 1951 খ্রিস্টাব্দে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। এর লক্ষ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল দুটি। এগুলি হলো যুদ্ধ ও দেশ বিভাগের ফলে সৃষ্ট ভারতের অর্থনৈতিক সংকট দূর করা। 2. উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা এবং ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো। এর ফলে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? এই পরিকল্পনায় কৃষি, সেচ, শক্তি উৎপাদন, গোষ্ঠী উন্নয়ন, পরিবহন, পুনর্বাসন প্রভৃতি বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়। এই উদ্যোগ বাস্তবায়িত করার জন্য মোট ব্যয় ধরা হয় 2069 কোটি টাকা। পরে তা বাড়িয়ে 2378 কোটি টাকা করা হয়। প্রথম পরিকল্পনার লক্ষ্যগুলি মোটামুটিভাবে সফল হয়েছিল। এই পরিকল্পনার ফলে ভারতের জাতীয় আয় 18% মাথাপিছু আয় 10.8%, কৃষি উৎপাদন 22% এবং শিল্প উৎপাদন 39% বৃদ্ধি পায়। সেচ, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতিও যথেষ্ট বৃদ্ধি পায়। তা সত্ত্বেও এই পরিকল্পনার গুরুত্বগুলো কী ছিল? এই পরিকল্পনার গুরুত্ব ছিল যে প্রথমত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে দীর্ঘকাল ধরে চলা স্থিতাবস্থার অবসান ঘটে। 2. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতে পরিকল্পিত অর্থনীতির পথ চলা শুরু হয়। 3. এই পরিকল্পনার ফলে ভারতবাসীর মধ্যে দেশের উন্নয়ন সম্পর্কে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। এত মূল্য থাকলেও এর কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলি হচ্ছে, বলা যায়, যথেষ্ট সাফল্য লাভ সত্ত্বেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2378 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও পুরো টাকা কাজে লাগানো যায়নি। বাস্তবে ব্যয় হয় 1960 কোটি টাকা। কৃষির উপর বেশি গুরুত্ব দেওয়ার ফলে শিল্পের অগ্রগতি সেই রকম আশানুরূপ হয়নি। এবার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 খ্রিস্টাব্দ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খাদ্য ও কাঁচামালের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণ সাধন এবং বেসরকারি উদ্যোগ উভয়কে সমান গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেন। নেহরু আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশের 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু কিছু সংশোধনের পর এই মডেলটি প্রয়োগ ঘটান। এই মডেল নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত। এর লক্ষ্য কী ছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল: 1. জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে জাতীয় আয় 25% বৃদ্ধি করা। 2. ভারী শিল্প ও যন্ত্রপাতি নির্মাণ শিল্পের উপর গুরুত্ব দিয়ে শিল্পায়নের গতি বৃদ্ধি করা। 3. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। 4. কুটির শিল্পের বিকাশ ঘটানো। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই লক্ষ্যগুলো বাস্তবায়িত করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল?
প্রথমত, দ্বিতীয় পরিকল্পনায় ভারী শিল্প ও প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, দ্বিতীয় কুটির শিল্পের প্রসারের মাধ্যমে অন্তত 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রভৃতি উদ্যোগ নেওয়া হয়। এই জন্য ব্যয় ধরা হয় 4,800 কোটি টাকা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্য আশানুরূপ হয়নি, তবে এর দ্বারা জাতীয় আয় 20% বৃদ্ধি পায়, বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট বাড়ে, দুর্গাপুর, ভিলাই ও রাউরকেল্লায় ইস্পাত কারখানা স্থাপিত হয়, ভারী ইঞ্জিনিয়ারিং ও যন্ত্রপাতি নির্মাণ শিল্পের সূচনা হয় ইত্যাদি। এই পরিকল্পনার প্রধান ত্রুটিগুলি ছিল: 1. মুদ্রাস্ফীতি ও অন্যান্য কারণে মাঝপথে এই পরিকল্পনা নির্ধারিত ব্যয়ের পরিমাণ কমিয়ে 4,600 কোটি টাকা করা হয়। 2. কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। 3. কয়লা এবং ইস্পাত উৎপাদনও তার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ছিল। তবুও এর মূল্যায়ন করা যায় বা এর গুরুত্বগুলো কী ছিল এগুলি এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ কয়েকটি দিক ছিল। 1 হচ্ছে, এই পরিকল্পনায় শক্তি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। 2. ভারী শিল্প ও শিল্প প্রযুক্তির অগ্রগতি যথেষ্ট হয়েছিল। 3. অন্তত 90 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছিল। পরেরটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1961 থেকে 1966 খ্রিস্টাব্দ সরকার 1961 খ্রিস্টাব্দে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলি ছিল: 1. প্রতি বছর 5% হারে জাতীয় আয় বাড়ানো। 2. খাদ্য উৎপাদনে স্বনির্ভর হওয়া। 3. শিল্প ও রপ্তানির চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা। 4. ইস্পাত, রাসায়নিক দ্রব্য, শিল্প, যন্ত্রপাতি, শক্তি প্রভৃতির উৎপাদন বৃদ্ধি করা। 5. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। 6. বৈষম্য দূর করে অর্থনৈতিক ক্ষমতার সুষম বন্টন ইত্যাদি। এই পরিকল্পনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? এই পরিকল্পনার রূপায়ণে ধরা হয় 11,600 কোটি টাকা। এই পরিকল্পনায় পদক্ষেপগুলো ছিল: 1. কৃষি উৎপাদনের গুরুত্ব বাড়ানো হয়। 2. গ্রামীণ অর্থনীতির পরিবর্তনের উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, সমবায় সমিতি প্রভৃতির সম্প্রসারণ ঘটানো হয়। 3. ক্ষুদ্র ও ভারী বুনিয়াদী শিল্পেরও বিকাশে উদ্যোগ নেওয়া হয়। 4. শিক্ষা প্রসার ও কর্মসংস্থানের উপর গুরুত্ব বাড়ানো হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বহু ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিল। চীনের ভারত আক্রমণ 1962 খ্রিস্টাব্দ, পাক ভারত যুদ্ধ 1965 থেকে 1966 খ্রিস্টাব্দ, ব্যাপক খরা 1965 খ্রিস্টাব্দ প্রভৃতি ঘটনা এই ব্যর্থতার জন্য বহুলাংশে দায়ী ছিল। এই পরিকল্পনার প্রধান ত্রুটিগুলি ছিল: 1. জাতীয় আয় মাথাপিছু আয় তার লক্ষ্যমাত্রা স্পর্শ করতে ব্যর্থ হয়। 2. কৃষিক্ষেত্রে শোচনীয় ব্যর্থতা দেখা দেয়। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন যে এই পরিকল্পনা কৃষি উৎপাদন হলো একটি হতাশাজনক ব্যর্থতা। 3. ইস্পাত, কয়লা, সিমেন্ট, বিদ্যুৎ প্রভৃতি উৎপাদনও আশানুরূপ হয়নি। 4. পরিকল্পনার শেষে বেকার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়। তা সত্ত্বেও এর মূল্যায়ন ছিল এই সময় ঘটনাগুলি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তারপরে দেশের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে এই 3টি পরিকল্পনার গুরুত্বই সর্বাধিক। যাই হোক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণ করতে গিয়ে ভারতকে প্রথম থেকেই বিদেশি সহায়তার মুখাপেক্ষী থাকতে হয়েছে। প্রতিটি পরিকল্পনার সময় বিদেশ থেকে ঋণ গ্রহণের ফলে ভারত বিপুল ঋণের জালে জড়িয়ে পড়েছে। পুরনো ঋণের অর্থ শোধ করতে গিয়ে বারবার নতুন করে ঋণ নিতে হয়েছে। এইভাবেই ভারতের অর্থনৈতিক বিকাশ পরিকল্পনা ভারতবর্ষকে সাম্রাজ্যবাদীদের সেবাদাসে পরিণত করেছে বলে অধ্যাপক অমিত ভট্টাচার্য উল্লেখ করেছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থতার জন্য কেউ নেহরু মহালনবিশ মডেলের সীমাবদ্ধতাকেই দায়ী করে থাকেন। তবে অধ্যাপক ভবতোষ দত্ত মনে করেন এই মডেলের কিছু সীমাবদ্ধতা থাকলেও 1950-এর দশকে এই মডেলের কোনো বিকল্প ছিল না। তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।